ছোট ফুফুর বিয়ে হয়েছে 1 মাস হলো। আজ বিশাল বড় লাগেজ নিয়ে বাড়িতে উপস্থিত হয়েছে। ফুফুর শ্বশুরবাড়ির লোক তাকে বের করে দিয়েছে। তার অপরাধ, বিয়েতে যে গলার স্বর্ণের চেইন দেওয়ার কথা ছিল সেই চেইন নিয়েই যেন ওই বাড়িতে উপস্থিত হয়। তা না হলে আর যেন ওই বাড়ির চৌকাট পার না হয়। দাদি আহাজারি করতে করতে বলল, আমার মেয়েটার কপাল পুরল গো খোদা, তুমি আমারে কেন মা বানাইলা? আমার ঘরে একটা ছেলে তো দিছো, এই ছেলেটা থাকার চেয়ে না থাকা ভালো ছিল। তোর বোনের সংসার ভেঙে যাচ্ছে আর তুই খাবার নিয়ে পড়ে আছিস। আব্বা এখনো মাদুরে বসে খাবারের জন্য অপেক্ষা করছে। আম্মা খাবার দিলে খেয়ে তারপরে দোকানে যাবে। তার এদিকে কোনো খেয়াল নেই। দাদি যে তাকে এতগুলো কথা বলল, দাদি বসা থেকে উঠেই রান্নাঘরের দিকে চলে যায়। আম্মা তখন রাতের খাবার রান্না করছিল। দাদি আম্মাকে উদ্দেশ্য করে বলে, বৌমা, তোমার গলার স্বর্ণের চেনটা খুলে দাও তো। আম্মা অবাক দৃষ্টিতে দাদির দিকে তাকিয়ে আছে। আম্মা ডালের ভিতরে তেলের বাগার দিচ্ছিল। আম্মা ফুফুর বিষয়ে কিছুই জানেন না, তিনি রান্নাঘরেই ব্যস্ত। আম্মা বলে উঠল, আম্মা এইসব কি বলছেন? আমি আমার গলার স্বর্ণের চেন কেন খুলে দেব? দাদি আম্মার কথায় সন্তুষ্ট হতে পারলেন না। সে ভেবেছিল তার এক কথায় আম্মা নিজের গলায় থাকা চেনটা খুলে দিবে। দাদি ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমাকে দিতে বলছি, তুমি দিয়ে দিবে। এত কিছু তোমার জেনে তো কাজ নেই বাপু। আম্মাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সে এতক্ষণে বুঝে গেছে তার গলায় থাকা চেনটা খুলে দিলে কি হতে পারে। আম্মা দাদির কথায় বিরোধ করে বলল, আম্মা, আপনি এইভাবে বলতে পারেন না। এটা আমার জিনিস, আপনি কেন নিবেন সেটা তো আমি জিজ্ঞেস করবই। দাদি আর আম্মার মধ্যে একটা তর্ক বিতর্ক লেগে যায়। এইদিকে আব্বার আবার তারা আছে। আব্বা শোয়ার ঘরে মাদুর বিছিয়ে বসেছিল, সেখান থেকেই বলে উঠল, কই গো তুমি, এখনো রান্না শেষ হয়নি? আমি কি দোকানে যাব না? দাদি আমার হাতটা ধরে বাইরে নিয়ে আসে। আমি ঘরের একটা কোণে দাঁড়িয়ে আছি, আব্বা বসে আছে। দাদি উচ্চস্বরে বলল, শাহিন, তোর বউয়ের গলার স্বর্ণের চেনটা দিতে বলতো। আব্বা ভাবলেশীন ভাবে বলল, আবিদা, আম্মা যেটা বলে সেটা করো, দিয়ে দাও তো তোমার চেইন। আমার আম্মার নাম আবিদা সুলতানা, আব্বার নাম শাহিন আহমেদ। আম্মা এবার রেগে যায়। সে বলে উঠল, তোমার মাথা কি ঠিক আছে? তোমার মেজ বোনের বিয়ে হলো, তখন আমার হাতের বালা দুটো নিলে, সেইগুলো কিছুদিন পরেই দেওয়ার কথা। আজ 7 বছর চলে গেছে, আমি তো আমার বালা পাই নাই। এইগুলো আমি আমার বাপের বাড়ি থেকে আনছি, তোমার বাড়ি থেকে দেয় নাই। দাদি আহাজারি করতে করতে বলল, শাহিন, তুই কিছু বলবি না? তোর বউ আমাদের বাপের বাড়ির খোটা দিচ্ছে। আব্বা বলে উঠল, আম্মা, তার জিনিস যদি সে না দেয় তাহলে আমি কিভাবে জোর করে নেই? আমি তো তাকে একটা সুতাও কিনে দিতে পারি নাই। তুমি তো দেখছোই, ডাল আনতে পান্তা ফুরায়। দাদি মরা কান্না জুড়ে দেয়। দাদা বাড়িতে নেই, এই তো কিছুক্ষণ আগেই বাজারে গেছে। ফুফুর উস্কো খুস্কো চুল আর মুখখানা শুকিয়ে গেছে। সে ধীর কণ্ঠে বলল, আমি এত কিছু জানি না, আমাকে তোমরা স্বর্ণের চেন দিবে। আমার সংসার ভাঙলে কিন্তু আমি দড়িতে ঝুলে পড়বো। আম্মা কটাক্ষ করে বলল, এইটা আমাদেরকে শুনিয়ে লাভ নাই। তোমার মায়ের কাছে বলো, বিয়ে দেওয়ার সময় তো ঘটকের কাছে এই আছে সেই আছে বলেছে, এখন তাকে দিতে বলো। আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছি, বড়দের মাঝে কিছু বলি নাই, তবে আমার পরিবারের সদস্যদের ওপর সবসময় অন্যায় করে যাচ্ছে। আমি এবার আর সহ্য করব না। আমি সবার মাঝে উঠে বলি, দাদি, তোমার ছোট ছেলেও তো আছে, তার বউয়ের গলায় বিদেশি চেইন, সেটা এনে তোমার মেয়ের গলায় দাও। বারবার আমার মাকেই কেন তুমি দেখো? দাদি ঝাঁঝালো গলায় বলল, তুই বড়দের মাঝে কথা বলিস কেন? যত নষ্টের গোড়া এই বান্দির বাচ্চা, এখন নিজে না পেরে ছেলেকে লেলিয়ে দিচ্ছে। আমি এবার দাদিকে উদ্দেশ্য করে বললাম, আমার মা আমাকে শিক্ষা ঠিকই দিয়েছে, তোমার মতো দুমুখ করে নাই। আমরা 3 ভাই বোন সমান ভালোবাসা পাই। তোমার ভালোবাসাও তো টাকার সাথে। ছোট ছেলে চোখের মনি আর আমার বাপ হলো বিষ, কারণ আমার বাপ তো টাকা দিতে পারে না। তোমার ছোট ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, তাই তোমার ছোট বৌমা পায়ের ওপরে পা তুলে খায়। আমার মাকে এই বাড়ির দাসী বান্দি নাকি? আব্বা বসা থেকে উঠে বলল, জুনায়েদ, চুপ করে থাক, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। আমি আব্বুকে উদ্দেশ্য করে বললাম, আব্বা, আর কত চুপ থাকবো? দিন যত যাচ্ছে দাদি ততই উগ্র হয়ে উঠছে। তার ভালোবাসার জন্য আগে টাকা লাগবে, তারপর তার কাছ থেকে ভালোবাসা পাবে। তুমি যে এত কিছু তাদের জন্য করো সেটাও তো তারা ভুলে গেছে। সবগুলো অকৃতজ্ঞের দল। শেষের বলা কথাটা দাদি আর ফুফুর গায়ে লেগে যায়। তারা চেয়েও কিছু করতে পারছে না। আজকে বাড়িতে কেউ নেই। দাদা তো বাজারে গেছে, ছোট চাচি আজকে ভোরবেলায় বাপের বাড়ি রওনা করেছে। যদি তারা সবাই বাড়িতে থাকতো তাহলে দাদি আর ফুফুর কথার ক্ষমতা দেখা যেত। কথায় আছে না, খারাপের দল বড়। দাদি এবার ঝাঁঝালো গলায় বলল, শাহিন, তোরে আমার ছেলে বলতেও লজ্জা হচ্ছে। এই শিক্ষা দিচ্ছিস নিজের ছেলেকে? কার সাথে কিভাবে কথা বলতে হয় তা জানে না। আজ তোর মাকে পদে পদে অপমান করছে, তুই দাঁড়িয়ে শুধু দেখছিস। ফুফু কটাক্ষ করে বলল, মায়ের সম্মানের চেয়ে বউ বাচ্চা আগে আসছে। তুমি তো এমন ছিলে না বড় ভাই। আমি উপহাস করে বললাম, আসছে গো মা দরদি। তোমার তো মা, আমার মা কি মাটির খেলনা? যখন যার যেভাবে মন চাইবে সে সেইভাবে ব্যবহার করবে। আমি জুনায়েদ আহমেদ বলছি, এখন থেকে একটু সাবধান। দাদি এবার নিজের আসল অভিনেত্রীর রূপে বিদ্যমান হলো। তার করা প্রতিটা অভিনয় কালজয়ী। দাদি মাটিতে বসে কান্না করছে আর বলছে, তোমরা কে কোথায় আছো দেখে যাও। শেষ বয়সে এসে আজ নিজের নাতির মুখ থেকে এমন হুমকি শুনতে হচ্ছে, সে নাকি আমাকে প্রাণে ফেলবে। তোমরা কে কোথায় আছো, আমাকে দেখলে না? শাহিনের ছেলে আমাকে ফেলবে। আমরা উপস্থিত সকলে দাদির এমন আচরণে ভরকে যায়। সে এমন ভাবে বলছে যে তাকে আটক করে রাখা হয়েছে আর আমরা সবাই তাকে মেরে ফেলতে প্রস্তুতি নিচ্ছি। দাদির এমন আচরণে আব্বা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আম্মা আব্বার পাশেই দাঁড়িয়ে ছিল। আম্মা আব্বার হাতটা শক্ত করে ধরে ফেলেছে, তাকে
সেখানে থামিয়ে দেয়। আম্মা বলে উঠল, আম্মা আপনি কি করছেন? বাহিরের মানুষ শুনতে পেলে কি বলবে? তোমার ছেলেটা বেয়াদবের মতো হুমকি দিবে, আমি মানুষের কাছে বললেই দোষ? এত কিছু যা হচ্ছে সবকিছুর জন্য তুমিই দায়ী। যদি সঠিক শিক্ষা দিতে তাহলে আজ এমন দিন দেখতে হতো না, ঝাঁঝালো গলায় বললেন দাদি। আম্মা দাদিকে উদ্দেশ্য করে বলে, আপনার ছেলে মেয়েগুলোকে তো খুব আদব কায়দা শিখিয়েছেন, এমন আদব কায়দা শিখিয়েছেন যে নিজের মা বউ সন্তানের সাথে অন্যায় করে, অথচ একবার সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না। আমার ছেলেটা যখন নিজের মায়ের পাশে দাঁড়িয়েছে অমনি আমার ছেলেটা বেয়াদব হয়ে গেল। দাদি একদম আহাম্মক বনে যায়। যে বৌমা তাদের মুখের ওপর কোনোদিন কোনো কথা বলতো না, আজ সেই বৌমা তাকে কথা শোনাচ্ছে, এইটা সে কোনো মতে মেনে নিতে পারছে না। আব্বা বলে উঠল, আম্মা তোমার আহাজারি শেষ হয়েছে, আমাকে আবার দোকানে যেতে হবে। আজকে সকালে যেটা হলো সেটা যেন সারাদিন আর না হয়। জুনায়েদ, আমি বাড়ি আগে আসি, তারপর তোর বিচার করছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছি। আমি জানি আমার বাবা কি করতে পারে। তিনি অত্যন্ত সহজ সরল মানুষ, যত নষ্টের গোড়া আমার দাদি, সবখানেই প্যাঁচ লাগিয়ে রাখে। বয়স শেষের দিকে তিনি এখনো সংসারের প্রতিটা কাজের জন্য সবাইকে সবকিছুর জন্য অতিরিক্ত করে। আমার আব্বা শাহিন আহমেদ একজন মুদি দোকানদার, ফুলপুর শশার বাজারে ছোট্ট একটা দোকান, যেটা দিয়েই আমাদের সংসার চলে। আম্মা আবিদা সুলতানা একজন জাত গৃহবধূ। আমরা 3 ভাই বোন। আমি সবার বড় জুনায়েদ আহমেদ, এইবার কলেজে ভর্তি হয়েছে। আমার ছোট বোন ফাবিহা নুসরাত এইবার 8ম শ্রেণীর ছাত্রী। ছোট ভাই আবিদ আহমেদ, সে এখন 3য় শ্রেণীতে পড়ছে। ছোট্ট একটা হাসি খুশির সংসার হওয়ার কথা ছিল, সেখানে আমার আব্বা একজন ব্যর্থ সন্তান, আমার মা হলো দাসীবান্দি। আমার দাদা হানিফ ব্যাপারী বড় কাঁচামালের ব্যবসায়ী ছিল। দাদি তহুরা বানু। ফুফু বলে উঠল, ভাইজান আমার কি হবে? আব্বা একটা তপ্ত শ্বাস ছেড়ে বলল, বোন রে, আমি কি করব বল? আমার সংসার চালানো যে বড় দায়। আমার তো 2 বেলা 2 মুঠো ভাত জোগাড় করতেই কষ্ট হয়ে যায়। আব্বা এখনো বেঁচে আছে। আব্বার সাথে বুদ্ধি পরামর্শ করে তারপর দেখ আব্বা কি বলে। আব্বা ফুফুকে বুঝিয়ে বলে। ফুফু সবকিছুই বুঝতে পারে। বড় ভাই তো ভুল কিছু বলে নাই, এখন তো সবার বড় গার্জিয়ান এখনো আছেন। আম্মা বেঁকে বসে। সে দাদির সামনে বলে উঠল, আম্মা আজকে রাতের মাঝে আমার হাতের বালাজোড়া এনে দিবেন। আমি কিন্তু এগুলা লিল্লা সৎকা করি নাই, আমার জিনিস আমাকে বুঝিয়ে দেবেন। এইবার দাদির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে নিজের গায়ের ওড়না দিয়ে মুখ মুছতে থাকে। এতদিন সবকিছুই ঠিকঠাক ছিল, আজকে ছোট মেয়ে এসে যত গন্ডগোল পাকিয়েছে। দাদি আমতা আমতা করে বলল, বৌমা এই বালাজোড়া তোমার শ্বশুর বানিয়েছিল, বাড়িতে যতগুলো বিয়ে হবে তার উপলক্ষে এই বালাজোড়া পড়বে। আম্মা বলে উঠল, আম্মা কথাগুলো খালি আটকে পড়ছে যে, আপনার কথাগুলো একটু গুছিয়ে বলেন। যদি এই বাড়ির জন্য স্বর্ণ অলংকার বানানো হয় তাহলে আপনার বড় মেয়ের থেকে বালাজোড়া এনে আপনাদের আদরের ছোট মেয়ের হাতে কেন দিলেন না? আমি 2 জনের মধ্যে বলে উঠলাম, দাদি তাহলে এখনো ছোট চাচির স্বর্ণ অলংকার আনা হলো না, তার নিয়মগুলো কি শুধু আমার মায়ের জন্য? দাদি আমাকে আবার ধমক দিয়ে বলল, তুই ছোট মানুষ, বড়দের মাঝে কথা বলবি না। তুই কি বড়দের থেকে বেশি বুঝিস? আমি মিনমিন করে বলি, সত্যি বললেই মোল্লার মুখখানা বেজায় বেজার। দাদি আর ফুফু এবার চরম উত্তেজিত হয়ে যায়। তারা এবার রাগে দুঃখে গজগজ করতে থাকে। আমার বলা উচিত কথাগুলো তাদের 2 মা মেয়ের সহ্য হচ্ছে না। ফুফু রাগী গলায় আমাকে শাসিয়ে বলে, জুনায়েদ তুই কিন্তু বেশি বেয়াদবি করছিস, দেখছিস না আমরা বড়রা কথা বলছি, তুই এর মাঝে আসবি না। আম্মা এবার দাদি আর ফুফুর উদ্দেশ্যে বলে উঠল, আমার ছেলে মিথ্যা কিছু তো বলে নাই। যখন এই বাড়ির ছোট ছেলে বিয়ে করলো তখন যাবতীয় সকল অলংকারপত্র এই বাড়ি থেকেই দেওয়া হলো। আমার বিয়েতে শুধু হাতের বালাজোড়া দিয়েছিলেন, সেই বালাজোড়া আবার শরীফা আক্তার মানে এই বাড়ির বড় মেয়ের যখন বিয়ে হলো তখন তাকে আমার বালাজোড়া দিয়ে দিলেন। এখন যখন আরিফা আক্তার মানে এই বাড়ির ছোট মেয়ের বিয়ে হয়েছে তাকে ছোট বউয়ের চেনটা এনে দেন। দাদি এবার একদম থমকে যায়। নিজে একজন মানুষের ওপর যে পরিমাণ অন্যায় করেছে সেটার হিসাব আর সমীকরণ মিলাতে পারছে না। দাদি নমনীয়তা বজায় রেখে বলে, বৌমা তুমি তোমার চেনটা দিয়ে দাও, আমার মেয়ের সংসারটা ধ্বংস হয়ে যাবে। তুমি তো আমার মেয়ের মতোই, আজ যদি তোমার বোনের সাথে এমন হতো, তোমার মা যদি তোমার কাছে চাইতো, তাহলে কি তুমি না করতে পারতে? আমি দূর থেকে দেখছি আর শুনছি। ফুফুর ধমক দেওয়ার পর একটু দূরেই দাঁড়িয়েছিলাম। আমার খুব হাসি পাচ্ছে। দাদি এবার ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আমি দাদির কথার পৃষ্ঠে বললাম, যে ঘটনাটার জন্য এত কিছু, তোমার মেয়ে একটা গহনার জন্য সংসার জীবন শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। ধরো যদি আমার মায়ের সাথে হতো, তখন তুমি কি মা হয়ে তোমার মেয়ে হিসাবে আমার মাকে মেনে নিতে? দাদি একটা চেয়ারে বসে যায়। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ছোট হুবু তার পেছনেই দাঁড়িয়ে আছে। আব্বা এখন সেইভাবেই বসে আছে, তার ভিতরে কোনো হেলদুল নেই। সে যেন জানতো এইসব হবে। আম্মা একটা লম্বা শ্বাস নিয়ে বলতে লাগলো, আম্মা আপনি কিন্তু ভালো অভিনয় করতে পারেন। আপনি আজকে মেয়ের মা বলে এইভাবে এতটা অসহায়ত্ব দেখাচ্ছেন। যেদিন আমি এই বাড়ির বউ হয়ে এসেছিলাম সেদিনের কথা কি মনে আছে? আমার বাবা আমার গলার স্বর্ণের চেইনটা দিতে পারে নাই। সেই দিন আমার বৃদ্ধ বাপটাকে আপনি এই বাড়িতে এনে যেভাবে অপমান করেছিলেন, সেই দিনটাই আমার জীবনটাকেই পাল্টে দিয়েছে। আমার বাবা অপমান হওয়ার পর এই বাড়িতে আর আসে নাই। আম্মা সবে কথাগুলো শুরু করেছে, দাদি আম্মাকে চুপ করিয়ে দেয়। আব্বা মাথা নিচু করে বসে আছে। আমি দূর থেকে শুনছি। আমার 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কতটা কষ্ট পেলে মানুষের কথাগুলো চোখ বেয়ে পড়ে। আমার নিজের আঁচল দিয়ে মুখটা মুছে নেয়। তবে কষ্টগুলো কি মুছে ফেলা যায়? দাদি বললেন, বৌমা তুমি পেছনের কথা কেন টেনে আনলে? আমি বললাম কি আর তুমি করছো কি? আমি বলে উঠলাম, দাদি সত্যি শুনতে শয়তান ভয় পায়, তুমি কেন ভয় পাচ্ছ? দাদি আমার গালে সজোরে একটা থাপ দেয়।
আব্বার দিকে আঙ্গুল তুলে বলে, তোর ছেলেটা আমাকে শয়তান বলল, আর তুই মূর্তির মতো এখনো বসে আছিস? তোর একটুও বিবেকে বাঁধলো না? নিজের মাকে এত বড় একটা কথা বলল, আর তুই ছি। আম্মা হাসতে হাসতে বলল, আম্মা আপনার গলায় মিথ্যের অনেক জোর জবরদস্তি। আমার ছেলেটা সত্যি বলার কারণে আপনার হাতে খেলো, আর আপনি আমার ছেলের নামেই বিচার দিচ্ছেন। আমি গালে হাত দিয়ে চেপে ধরে বললাম, দাদি আমি তোমাকে অনেক সম্মান করি, শেষ কিনা তুমি তোমার সম্মানটুকু হারালে। আজ সত্যি বলার কারণে খেলাম, তুমি মহিলা বলে ছেড়ে দিলাম। আমি আমার বাপের সামনে বলছি, তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তার খবর ছিল। আমার মুখে এমন হুমকি শুনতে পেয়ে দাদি আর ফুফু এইখান থেকে চলে যায়, তাদের চোখে ভয়। আমি আব্বাকে উদ্দেশ্য করে বললাম, আব্বা তুমি আসলে একজন খারাপ মানুষ, তুমি তোমার আনা আমানত রক্ষা করতে পারলে না, আর কত চুপ করে থাকবে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ সাদনান আল আরাফের লিখা একদানা এলাচ গল্প থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।